This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes এমডিএচ। আজ পাঁচ কথায় কোন খবর দিয়ে শুরু করব আমরা? অবশ্যই জঙ্গি নিকেশ দিয়ে শুরু করব আজকের পাঁচ কথা। অপারেশন সিঁদুরের পর জঙ্গি দমনে অপারেশন কেল্লার। সোপিয়ানে বাহিনীর গুলিতে খতম ৩ লস্কর জঙ্গি। গভীর জঙ্গলে লুকিয়েছিল ৩ জঙ্গি এবং সোপিয়ানের সুক্রু কেল্লার তীব্র গুলির লড়াই। এলাকা ঘিরে তল্লাশি যৌথ বাহিনীর। মৃত জঙ্গিদের কাছ থেকে AK-47 উদ্ধার হয়েছে প্রচুর কার্তুজ। নিহত জঙ্গিদের মধ্যে দুজনের পরিচয় ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। শহীদ কুট্টে 2023-এর 8ই মার্চ যোগ দিয়েছিলেন লস্করে তৈবায়। 8ই এপ্রিল 2024 দানিশ রিসর্টে গুলি চালানোর ঘটনায় এ জড়িত, যেখানে দুজন জার্মান পর্যটক এবং একজন চালক আহত হন। 2024-এর 18ই মে হিরপোরায় বিজেপির গ্রাম প্রধানকে খুনের ঘটনাতেও জড়িত এই কুট্টে। সূত্রের খবর 2025-এর 3রা ফেব্রুয়ারি বেহিবাগ কুলগাঁওয়ে টেরিটোরিয়াল আর্মির এক কর্তাকে মারার ঘটনায় জড়িত ছিল শাহিদ কুট্টে। আরেক জঙ্গি আদনান সাফি তার গত বছর যোগ দিয়েছিল সে লস্করে। গত 18ই অক্টোবর সোপিয়ানের ওয়াচিতে ভিন রাজ্যের এক শ্রমিককে খুনের ঘটনায় জড়িত এই জঙ্গি। আমাদের ক্যামেরায় যে পাহাড়ের ছবি ধরা পড়ছে, সেই পাহাড়ের ওপারেই ঘন জঙ্গল, আর ঠিক সেই জায়গাতেই এই মুহূর্তে সেনাবাহিনীর সঙ্গে লাগাতার এনকাউন্টার চলছে একাধিক জঙ্গির। সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে যে 3 জন জঙ্গিকে ইতিমধ্যেই নিকেশ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, একদিকে যখন নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমানা বরাবর লাগাতার অপারেশন সিঁদুর চলছিল, সেই সময় ইন্টেলিজেন্স নেটওয়ার্কের নজর ছিল ঠিক এই এলাকার দিকে। অর্থাৎ দক্ষিণ কাশ্মীরের এই এলাকা বরাবরই যারা জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত তাদের প্রতি সহানুভূতিশীল। সেই OGWদের নেটওয়ার্ক ট্রেস করতে করতে রাষ্ট্রীয় রাইফেলসের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক তারা খবর পায় যে এই পাহাড়ের ঠিক ওপারেই যে জঙ্গল রয়েছে সেখানে গা ঢাকা দিয়ে রয়েছে একাধিক কুখ্যাত জঙ্গি। এবং সেই জঙ্গিদের মধ্যে পেহেলগাম হামলার সঙ্গে যুক্ত জঙ্গিও তার মধ্যে রয়েছে কিনা সেই প্রশ্ন এখনো পর্যন্ত আমাদের সামনে স্পষ্ট নয়। এবং তারপরেই একটি স্পেশাল টিম তৈরি করা হয়, যেখানে সেনাবাহিনীর পাশাপাশি রয়েছে নিরাপত্তারক্ষীরা, অর্থাৎ জম্মু কাশ্মীর পুলিশের অ্যান্টি মিলিটেন্ট বাহিনী, এবং তার পাশাপাশি রয়েছে সেনাবাহিনী। এবং সেই সময় থেকে লাগাতার এই জায়গাতে অপারেশন শুরু হয়। ঠিক যে সময় জঙ্গিরা বুঝে যায় যে তারা সম্পূর্ণভাবে ট্র্যাপড হয়ে গিয়েছে এই পাহাড়ের কোলে, তারা পাল্টা গুলি চালাতে থাকে নিরাপত্তারক্ষীদেরকে লক্ষ্য করে। এবং ঠিক তারপরেই সেনাবাহিনী তারা তাদের অপারেশন শুরু করে। যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে 3 জনকে নিকেশ করার পর তাদের কাছে একাধিক গ্রেনেড পাওয়া গিয়েছে, যে গ্রেনেড এখন ঠিক পাহাড়ের ওই পারে একে একে ডিফিউজ করা হচ্ছে এবং কাউকে ওই রাস্তার দিকে আর যেতে দেওয়া হচ্ছে না। সবথেকে যে বড় বিষয়, অপারেশন সিঁদুর যখন সীমান্ত এলাকায় চলছে, ঠিক তখন এই ধরনের গুরুত্বপূর্ণ জায়গাতে যে সমস্ত জঙ্গিরা প্রায় গত 5-7 সাল ধরে ঘাঁটি গেড়ে বসে রয়েছে, তাদের এক এক করে চিহ্নিত করা, টার্গেট করা এবং নিকেশ করাই এই মুহূর্তে সবথেকে বড় লক্ষ্য সেনাবাহিনী তথা জম্মু কাশ্মীর পুলিশের। আর আজকে সোফিয়ানের এই অভিযান কার্যত সেই যাবতীয় টার্গেট, সেই যাবতীয় মিশনের শুরুয়াত বলেই আপাতত জম্মু কাশ্মীর পুলিশ আমাদের জানাচ্ছে। সোফিয়ান থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। জঙ্গিরা আর লুকিয়ে বাঁচতে পারবে না। পাকিস্তানের যেখানেই থাকুক ওদের ঘরে ঢুকে মারব। পাকিস্তান সেনার বুক কাঁপিয়ে দিয়েছে ভারতীয় সেনা। হুঙ্কার প্রধানমন্ত্রী। भारत में निर्दोष लोगों का खून बहाने का एक ही अंजाम होगा, विनाश और महाविनाश। जिस पाकिस्तानी सेना के भरोसे ये आतंकी बैठे थे, भारत की सेना, भारत की एयरफोर्स और भारत की नेवी ने उस पाकिस्तानी सेना को भी धूल चटा दी है। आपने
पाकिस्तानी फौज को भी बता दिया है, पाकिस्तान में ऐसा कोई ठिकाना नहीं है जहां बैठकर आतंकवादी चैन की सांस ले सके। हम घर में घुसकर मारेंगे और बचने का एक मौका तक नहीं देंगे। और हमारे ड्रोन्स, हमारी मिसाइलें, उनके बारे में तो सोचकर पाकिस्तान को कई दिन तक नींद नहीं आएगी। আরও একবার পাকিস্তানের মিথ্যাচারের পর্দা ফাঁস করলেন প্রধানমন্ত্রী। পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে হামলার মিথ্যা দাবি করেছিল পাকিস্তান, আর আজ সেই আদমপুর এয়ারবেসে গিয়ে বায়ুসেনা অফিসার জওয়ানদের কুর্নিশ জানালেন নরেন্দ্র মোদী। আর এই ছবি বলে দিচ্ছে যে পাকিস্তানের দাবি আদতে কতটা ভাঁওতা। ভারতের উত্তরাঞ্চলের জলন্ধর জেলায় রয়েছে আদমপুর বায়ুসেনা ঘাঁটি। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম সামরিক বিমানবন্দর। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্তের পর মঙ্গলবার আদমপুর বিমান ঘাঁটিতে পৌঁছন প্রধানমন্ত্রী। সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়ে তাদের প্রশংসা করেন তাদের সাহসিকতা ও অটল নিষ্ঠার। বায়ুসেনার বিভিন্ন ইউনিটের সদস্য ও আধিকারিকদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেন। তাদের মনোবল বৃদ্ধিতে নানা বার্তা দেন নরেন্দ্র মোদী। ভারত এবং প্রতিরক্ষা কাঠামোয় আঘাত হানা হয়। অপারেশন সিঁদুরের সাফল্যে দিশাহারা হয়ে পাকিস্তান পাল্টা হামলার চেষ্টা চালিয়েছিল আদমপুর সহ একাধিক বিমান ঘাঁটিতে। পাকিস্তান দাবি করেছিল 9 ও 10 মে মধ্যরাতে তাদের JF-17 যুদ্ধবিমান থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে আদমপুরে ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করা হয়। তবে ভারতের প্রতিরক্ষা সূত্র এই দাবি পুরোপুরি নাকচ করে দেয়। আদমপুর এয়ারবেসের ছবিও প্রমাণ করে দিচ্ছে পাকিস্তানের নির্লজ্জ মিথ্যাচার। আদমপুর ঘাঁটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, অপারেশন সিঁদুরে ভারতীয় সেনা যে সাহস, দৃঢ়তা ও কৌশল দেখিয়েছে তা গোটা জাতির গর্বের বিষয়। আমি আমাদের সেনাবাহিনীকে প্রণাম জানাই। দেশ আপনাদের সঙ্গে আছে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বায়ুসেনা ঘাঁটিতে ছিল কড়া নিরাপত্তা। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রীর এই সফর কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং দেশের প্রতিরক্ষা বাহিনীর পাশে দাঁড়ানোর দৃঢ় বার্তা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এর মধ্যে চিকেন স্নেক কিন্তু চিন্তা রয়েছে, তার কারণে এই চিকেন স্নেক নিয়ে বারবার নানান রকম আলোচনা হয়েছে। জঙ্গি নিশানায় কি এই চিকেন স্নেক? 4 চীনা নাগরিকের পর এবার চিকেন স্নেকের খুব কাছে গ্রেফতার খালিস্তানি জঙ্গি। ধৃতের নাম কাশ্মীর সিং গলওয়াদ্দি ওরফে বলবীর সিং। ধৃত খালিস্তানি জঙ্গি নেতার মাথার দাম ছিল 10 লক্ষ টাকা। ভারত পাকিস্তান সীমান্তে এখন টান টান উত্তেজনা। কড়া নজরদারি চলছে দেশের সব সীমান্তে। বাংলার সীমান্তেও টহলদারি বাড়িয়েছে BSF। বিশেষ করে চিকেন স্নেক নিয়ে বাড়ছে উদ্বেগ। এবার চিকেন স্নেকের কাছেই ধরা পড়ল খালিস্তানি জঙ্গি নেতা। ধৃতের নাম কাশ্মীর সিং গালওয়াদ্দি ওরফে বলবীর সিং। NIA সূত্রে খবর, সন্ত্রাসবাদীদের লজিস্টিক সাপোর্ট ও হাওয়ালার মাধ্যমে অর্থ সংগ্রহ করত কাশ্মীর। 2016 সালে পাঞ্জাবের একটি জেল ভাঙার ঘটনায় অভিযুক্ত কাশ্মীর বাব্বার খালসা ইন্টারন্যাশনাল ও রিন্দা নামের একটি সংগঠনের সঙ্গে যুক্ত। নেপালে বসেই ভারত বিরোধী নানা কাজ করত কাশ্মীর। বিহারের মতিহারি থেকে কিষানগঞ্জের দূরত্ব মাত্র 380 কিলোমিটার। গাড়িতে সময় লাগে 4 ঘন্টা। ফলে সন্ত্রাসবাদীরা বিহার নেপাল সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করছে তা ভাবাচ্ছে গোয়েন্দাদের। গোয়েন্দারা বলছেন গোটা সীমান্ত খোলা, সেখানে SSB আছে বটে, আই কার্ড দেখা হয় বটে, কিন্তু দু দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। ফলে খুব সহজেই নেপালে পৌঁছে ভারতের খুব কাছাকাছি, সীমান্তের খুব কাছাকাছি এসে তথ্য সংগ্রহ করার কাজটা সহজেই করতে পারছেন এই সন্ত্রাসবাদী সংগঠনের মাথারা। নেপালে ওই ধরনের ইন্টেলিজেন্স বা ওই ধরনের কোনো
কার্যকলাপ যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দেওয়ার মতন কেউ নেই, এবং তারা ওখানে বসে ভারত বিরোধী বলুন কার্যকলাপ খুব সুন্দরভাবে করতেই পারে। এলাকা থেকে 4 চীনা নাগরিককে গ্রেফতার করা হয়। ওই 4 চীনা নাগরিক খালিস্তানি জঙ্গি কেন ভারতে ঢুকেছিল জেরা করে জানতে চাইছে এনআইএ কর্তারা। এই উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে উত্তরবঙ্গ করিডর এই নেপাল সীমান্ত থেকে খুব কাছে, ফলে অস্থিরতা তৈরির ক্ষেত্রে বারবার বেছে নেওয়া হচ্ছে নেপালের মাটিকে। সেই কারণেই গোয়েন্দারা বলছেন এই মুহূর্তে দেশের যে কটা সংস্থা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে সুনিশ্চিত করছে তাদের নজর হোক এই উত্তরবঙ্গ করিডরের ক্ষেত্রে। এই মুহূর্তে এখানে মাওবাদী আন্দোলন নেই, কেএলও মুভমেন্টের সেরকম গল্প নেই। আমাদের এই মুহূর্তে একটাই ধ্যান হওয়া উচিত কাউন্টার স্পিনেস, যাতে কোনো রকম এই ধরনের বাইরের এলিমেন্টরা কোনো ধরনের ইনসার্জেন্সি করতে না পারে। নেপালে আশ্রয় নিয়ে সেখানে থেকেই সহজেই বাংলা বিহারে আসা যায়, তাই উত্তর পূর্বের এই এলাকাকে বেছে নেওয়া হচ্ছে। এই অঞ্চলে একদিকে যেমন রয়েছে বাংলাদেশ, তেমনি অন্যদিকে নেপাল, ভুটান এবং চায়না। সে কারণেই উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে এই অঞ্চলে আভ্যন্তরীণ নিরাপত্তাকে নিশ্চিত করতে। তবে গোয়েন্দা কর্তারা বলছেন উত্তর পূর্বাঞ্চলের এই পরিস্থিতির কথা মাথায় রেখেই এই মুহূর্তে উত্তরবঙ্গ জুড়েও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনস্টলেশনে কড়া নজরদারি চালাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা। ভারতের প্রত্যাঘাতে কোমর ভেঙে গিয়েছে পাকিস্তানের ভারতীয় সেনার সঙ্গে না পেরে এবার সাইবার হামলার ছক ইসলামাবাদের। পাকিস্তান ভিত্তিক ম্যালওয়্যার থ্রেটের সতর্কতা জারি করেছে পাঞ্জাব পুলিশ। বিপজ্জনক এই ভাইরাসের নাম ডান্স অফ দ্য হিলারি। পাক হ্যাকাররা এই ভাইরাস ছড়িয়ে দিচ্ছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমেলের মাধ্যমে টার্গেট করা হচ্ছে ভারতীয় ব্যবহারকারীদের। আর সমাজ মাধ্যমে সতর্কতামূলক বার্তা পাঞ্জাব প্রশাসনের। গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো যারা কন্ট্রোল করছে অ্যান্ড যারা লক চেক করে অ্যান্ড অল, এরা ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক করে কমিউনিকেশনের মাধ্যমে ঢুকে দুজনের ইনফরমেশান পেতে শুরু করছে। নেটওয়ার্কে যদি কেউ ঢুকে বসে থাকে তাহলে কিন্তু সব ইনফরমেশান লিক হয়ে যেতে পারে। এই ধরনের যে লক চেকিং হয় বিভিন্ন ওয়েবসাইটগুলোতে যেখানে ডেটাগুলোকে স্টোর রাখা হচ্ছে, তো সেক্ষেত্রে সেই সব ধরনের ওয়েবসাইটগুলোকে কন্টিনিউয়াস মনিটরিং এবং লক চেকিং করতে হবে যাতে আনঅথরাইজ কোনো অ্যাক্সেস বাইরে না যায়। এই সবগুলো করলে অনেকটাই এই ধরনের সামান্য অ্যাটাক থেকে পাকিস্তানের অনেকটাই রক্ষা করা যাবে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে 15 লক্ষ বার সাইবার হানা চালিয়েছে পাকিস্তান। বিস্ফোরক তথ্য মহারাষ্ট্রের সাইবার সেলের তদন্তমূলক রিপোর্টে। লক্ষ লক্ষ বার সাইবার হামলা চালালেও মাত্র 150 বার লক্ষ্য পূরণ করতে পেরেছে হ্যাকাররা। শুধু পাকিস্তানি নয়, সাইবার হানা চালানো হয়েছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মরক্কো, পশ্চিম এশিয়ার কয়েকটি দেশ থেকে। উল্লেখ মহারাষ্ট্র সাইবার সেলের তদন্ত রিপোর্টে। শুধু পাসপোর্ট জালিয়াতি নয়, ভিসা জালিয়াতিও করেছে পাকিস্তানি আজাদ মল্লিক। জাল পাসপোর্ট কাণ্ডে গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য। জাল ভিসা তৈরি করে ইউরোপে লোক পাঠিয়েছে আজাদ। দুবাই, কম্বোডিয়া, মালয়েশিয়ার জন্য তৈরি করেছে জাল ভিসা। আর জালিয়াতি করে অন্তত 50 কোটি লেনদেন করেছে আজাদ। দাবি গোয়েন্দাদের, আজাদের কাছ থেকে মিলেছে 2টি ভোটার কার্ড, একটি নৈহাটি, অপরটির ঠিকানা রাজারহাট গোপালপুর বিধানসভার। পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিক কলকাতায় বসে শুধুমাত্র জালি পাসপোর্ট নয়, জাল ভিসাও তৈরি করছিল। এই গুরুত্বপূর্ণ এবং বিস্ফোরক তথ্য আদালতের সামনে নিয়ে এলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজাদ মল্লিক, যার পাকিস্তানি নাম আজাদ হোসেন, সে গত 4 থেকে 5 বছর ধরে কলকাতাতে বসেই কিন্তু ভিসা তৈরি করছিল। এবং কোন কোন দেশের ভিসা তৈরি করছিল? ইডি সূত্রে খবর যে ইউরোপীয় দেশগুলির পাশাপাশি দুবাই, কম্বোডিয়া এবং মালয়েশিয়া, এই দেশগুলিরও সে ভিসা তৈরি করছিল এবং সেই ভিসা ম্যানিপুলেশনে তার যোগাযোগ ছিল। কীভাবে ভিসা তৈরি করছিল? ভিসার সমস্ত নথি জাল করার পর সে নিজের একটি ছাপাখানা রয়েছে, সেখান থেকে এই ভিসা তৈরি করতো এবং ভিসা তৈরি করে যিনি বাইরে যেতে চায় তার কাছে সেই ভিসা তুলে দিত। মোটা টাকার লেনদেন হতো এই জাল ভিসা বানিয়ে দেওয়ার ক্ষেত্রে। কিন্তু প্রশ্ন সেখানে, এই জাল ভিসা নিয়ে যখন বিমানবন্দরে যাওয়া হতো, যে বা যারা যেত, তাহলে তাদেরকে কেন আটকানো হলো না? সেখানে নজরদারি কোথায়? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 50 কোটি টাকার লেনদেন, আজাদের 3টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তার যে সঙ্গী রয়েছে তার একটা নিজস্ব বড় নেটওয়ার্ক ছিল, সেখানে এই 50 কোটি টাকার লেনদেন হয়েছে। এই 50 কোটি টাকা কোথায় গেল? কোনোভাবে কি টেরার ফান্ডিং
বাহিনী অর্থাৎ জঙ্গিদের কাছে এই টাকা পৌঁছানো হতো, এই বিষয়টি কিন্তু যথেষ্ট ভাবাচ্ছে তদন্তকারীদের। ইডি জানিয়েছে যে তারা জেলে গিয়েও জেরা করতে চায় আজাদকে, তার কারণ যে গুরুত্বপূর্ণ এবং দেশের পক্ষে সেন্সিটিভ গুরুত্বপূর্ণ যে তথ্য সামনে আসছে, তাই যে কোনো সময় আজাদকে জেলে গিয়ে জেরা করার প্রয়োজন হয়। আদালতের সামনে সেই আবেদন রাখা হয়েছে, আদালত ইডির আবেদন মঞ্জুর করেছে। ক্যামেরা সুমিতের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের ছেলের অস্বাভাবিক মৃত্যু। নিউ টাউনের আবাসন থেকে নিথর দেহ উদ্ধার হয়েছে সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের। কিভাবে মৃত্যু, এই মুহূর্তে এই প্রশ্নের উত্তরই সবাই খোঁজার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে, তদন্তে পুলিশ। ময়না তদন্তের জন্য পাঠানো হলো মৃতদেহ। সুপ্রিয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সুপ্রিয়, কিভাবে মৃত্যু, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট কিছু পাওয়া যাচ্ছে, পুলিশ কি বলছে? দেখো, নির্দিষ্টভাবে এখনো পর্যন্ত কিন্তু কিভাবে তার মৃত্যু হয়েছে সেই বিষয়টা স্পষ্ট নয়। আর সেই জায়গা থেকেই তদন্তকারীরা যেটা দাবি করছেন যে ময়না তদন্ত শেষ হওয়ার পর, সেই প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পরেই কিন্তু সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতম দাশগুপ্ত তার কিভাবে মৃত্যু হলো সেই বিষয়টা অনেকটাই স্পষ্ট হবে, এমনটাই মনে করা হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মঞ্জিরা আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে একেবারে মর্গের সামনে। এখানেই কিন্তু বেশ কিছুটা সময় আগেই ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। টেকনোসিটি থানা থেকে যে সমস্ত নথিপত্র এসে পৌঁছানো ছিল সেগুলোও এসে পৌঁছে গেছে এবং তারপরেই ময়নাতদন্তের প্রক্রিয়া। এবং আমরা যেটা আরও জানতে পারছি যে গতকাল রাতে এক অফিস কলিগ এবং তার এক বান্ধবী তার সঙ্গে একই ফ্ল্যাটে ছিল এবং আজ সকালে দুর্গাপুরে যাওয়ার কথা ছিল সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতম দাশগুপ্তের। কিন্তু আজ সকালে যখন তার পরিবারের সদস্যরা তাকে বারবার ফোন করে, কোনো রকমভাবেই তাকে ফোনে পাচ্ছিল না। তারপরেই কিন্তু তাকে যেটা দেখা যায় যে ফ্ল্যাটের ভেতরে ঘরের মধ্যে অচৈতন্য অবস্থায় সে পড়ে রয়েছে এবং তারপরেই কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু প্রাথমিকভাবে একটা বিষয় উঠে আসছে, যদিও এখনও পর্যন্ত অফিসিয়ালি সে বিষয়ে কোনো রকম মন্তব্য করতে চাইছেন না তদন্তকারীরা, সবটাই ময়নাতদন্তের জন্য অপেক্ষা করা হচ্ছে, যে কোনো ড্রাগের ওভারডোজের কারণে কিন্তু এই অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকতে পারে এমনটা মনে করা হচ্ছে, বা কোনো রকম শারীরিক অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সবটাই কিন্তু স্পষ্ট হবে ময়নাতদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর, প্রাথমিক রিপোর্ট হাতে পেলেই। কিন্তু এখনও পর্যন্ত ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা আমরা জানতে পারছি। শেষ হতে আরও কিছুটা সময় লাগবে এবং তারপরেই কিন্তু দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই রিঙ্কু মজুমদার থেকে শুরু করে সৃঞ্জয় দাশগুপ্তের পরিবারের আরও বাকি যারা সদস্যরা রয়েছেন, তার পরিচিতরা যারা রয়েছেন, তারাও কিন্তু এখানে এসে অপেক্ষা করছেন। তবে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে, আর কিছু সময় পরেই সেই প্রক্রিয়া শেষ হবে এবং তদন্তের যে কাজ সেই কাজ বুঝতে পারছি। অর্থাৎ এই মৃত্যুকে নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে এবং ময়না তদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। আপাতত ধন্যবাদ তোমাকে। এখনো পর্যন্ত দুজনেই অফিস কলি। বলছো ওর বান্ধবী ছিল ওর সঙ্গে, সেও অ্যাকম্পানি করছিল। ওকে কি অবস্থায় দেখলেন দিদি? কি অবস্থায়, মানে ওর জামা কাপড়? ও মানে পুরো ডিপ স্লিপে আর একটা হাফ প্যান্ট পরে বক্সার পরে শুয়েছিল। আর একজন মহিলা, আমাদের নতুন সোসাইটি পাশের ফ্ল্যাটে একটা ছেলে, ওকে তেল মাসাজ টাসাজ করছিল যাতে ওর জ্ঞানটা ফেরানোর জন্য। বলছে অ্যাম্বুলেন্স আনলাম, অ্যাম্বুলেন্স ছাড়ো। আমি তো কি স্পিডে গাড়ি চালিয়ে গেছি, আমি ওকে গাড়িতে ওঠানো করি, আমি গাড়ি চালিয়ে যখন আমি 3 তলা থেকে আমি যখন আন্টি ও মনে নেই আর তুমি তাড়াতাড়ি আসো, ওকে অ্যাম্বুলেন্স। আমি বলছি কী হয়েছে, ওকে তুমি অ্যাম্বুলেন্স দেখো, আমি আসছি, এক্ষুনি আসছি। আমি তো লাফি পাগলের মতন দোতলা থেকে গাড়ির চাবি আর পার্সটা নিয়ে কি স্পিডে গেলাম। তখন উনি বললেন একজনকে, তুমি যাও তো ম্যাডামের সাথে। আমি কারোর দিকে তাকাইনি, মানে আমার শাশুড়ি মা ঘরে আরও মানে দোতলা ছিল, আমি কারোর দিকে না তাকিয়ে আমি সিঁড়ি দিয়ে নেমে রুমে ঢুকে চাবি নিয়ে আবার বেরিয়ে গাড়ি স্টার্ট করে আসলাম। বাড়িতে এসে বললাম অ্যাম্বুলেন্স কখন আসছে, 15-20 মিনিট। ওইসব না করে গাড়িতে আবার সবাই ধরাধরি করে সিঁড়ি দিয়ে নামালো দোতলা থেকে, গাড়ির পেছনে বসালো, দুজন বসলো, আমি চালিয়ে সামনে একজন বসলো, আমি নিয়ে ওইওতে গেলাম। ওইওতে ওরা কেন জানি না বলছে দাঁড়া, আমি আরে ওকে ঢুকতে তো দিন ইমার্জেন্সিতে। তারপর ডাক্তার ঢোকালো। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখি রাত্রিবেলা কি কোনো রকম কোনো পার্টি ছিল? আমি কি করে জানবো, আমি তো হয়ে গেল আপনারা 1 মিনিট, আমি একটা কথা বলছি। দাদা শুনুন না প্লিজ। হয়ে গেল আচ্ছা, ওই যে হ্যাঙ্গিং কেসটা আমি এখানে মেসেজ দিয়ে দিচ্ছি। হ্যাঙ্গিং কেসটা থানাতে আরেকটা ব্যাক টু ব্যাক আরেকটা হ্যাঙ্গিং কেস এসেছিল। আপনারা কাইন্ডলি থানাতে, বিধাননগর থানাতে ফোন করে জানুন হ্যাঙ্গিং কেসের
নাম আলাদা, আমার ছেলের নাম আলাদা, দুটোকে হয়তো কোনো না কোনো মিডিয়া আপনাদেরই মধ্যে ওটাকে মানে বাজেভাবে ওটাকে স্প্রেড করছে, ওটা ঠিক হচ্ছে না। ও শুয়েছিল। আকাশের প্রসঙ্গটা কি বলছিলেন? ও বলে রাতে বেলা 9টা অব্দি নাকি নাক ডাকার আওয়াজ পেয়েছে, তাই বললো। ওরা তো জানতে পারবেন না। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।